শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস অব বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল জেরিন। আনিস, শুভ সকাল তোমাকেও। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। সুন্দর একটি সকাল, সুন্দর একটি দিন এবং একজন দারুণ অতিথি আমাদের মাঝে আজ আছেন। একজন স্থপতি এবং শিক্ষক রয়েছেন। চলো কে আছে আমরা একটু জেনে নিই। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিক্ষক ও স্থপতি মেহরিন হোসেন। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আপনাদের কেমন আছেন ম্যাডাম আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। প্রিয় অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনি বলছিলেন যে আপনার দেখা হয় রাঙা সকাল প্রায়। এবং আমরাও খুব খুশি আজকে আপনাকে পেয়ে, খুবই স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাদেরকেও। একদমই তাই। এবং ধাপে ধাপে আপনার পুরো জীবন সম্পর্কে জানবো, আপনার কর্ম সম্পর্কে জানবো। তার আগে ছোট্ট করে শৈশবটা শুনতে চাই। কেমন ছিল শৈশব? আপনি তো ঢাকায় জন্মেছেন। জি, ঢাকায় জন্মেছি। আমরা হচ্ছে ওয়ান অফ দোজ লাকি জেনারেশন যে 70s 80s এ ঢাকায় বড় হয়েছি। একদম খুব সুন্দর শহর ছিল, সুন্দর সময় ছিল। আমাদের প্রতিবেশীদের সবার সাথে ঘনিষ্ঠতা ছিল, যাওয়া আসা ছিল। বিরাট এক বাচ্চাদের গ্রুপ ছিল আমাদের, যারা নিয়মিত সকাল বিকাল খেলাধুলা। খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের ওই সময়। আসলে বর্তমানে ঢাকা এবং আপনাদের সময়ের ঢাকার মধ্যে আসলে কি ধরনের পার্থক্য এখন দেখেন, এবং ঢাকার ঠিক কোন এলাকাটায় বড় হয়ে ওঠা? আমি বড় হয়েছি হচ্ছে রামপুরা এলাকায়। এখন আমাদের নিজেদের বাড়ি ছিল এবং ওই এলাকাটা তখন হচ্ছে গ্রো করছে আর কি। ইভেন আমাদের বাসা থেকে হেঁটে সেন্টার ছিল সেখানে। টিভি সেন্টার, হ্যাঁ টিভি সেন্টার ছিল, এখনো আছে। এবং আমাদের নিয়মিত কাজ ছিল যে উইকেন্ড হলে আব্বা আমাদেরকে নিয়ে ওই টিভি সেন্টারের পেছনে সব পানি ছিল তখন। তো ওখানে আমরা মাঝে মাঝে বিকেলে নৌকা ভ্রমণে যেতাম। হ্যাঁ, দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। আর রাস্তার দুধারে গাছ, মানে সম্প্রতি রাজশাহী শহরে ঘুরে আসা হলো, ওখানে গিয়ে সেই 80s এর ঢাকাটার কথা মনে পড়লো। খুব খারাপ লাগলো আসলে। এবং আপনি তো স্থপতি এবং আপনি ডিজাইনের পাশাপাশি প্রকৃতি পরিবেশ সবকিছু নিয়ে আসলে চিন্তা করেন। এটা আসলে খুবই একটা ইতিবাচক বিষয়। এবং শৈশবে সেই সময়টা পারিবারিক আবহ কেমন ছিল? আমার আব্বা ছিলেন সরকারি চাকরে, আর আমার আম্মা হচ্ছেন বিকর্নেসা স্কুলের টিচার। উনি 40 বছর ওখানে শিক্ষকতা করেছেন। তো আমার 2 বোন, আমরা 1 ভাই, আর আমি হচ্ছে মাঝখানে। আচ্ছা আচ্ছা। এই যে মা আপনার শিক্ষক ছিলেন, সেই অনুপ্রেরণায় কি শিক্ষক হয়ে উঠেছেন? হতে পারে, কে জানে। হতে পারে। ছোটবেলা থেকে একটু মানে পড়ানোর একটা বোধহয় ছিল। ছোট ভাই বোনদেরকেও পড়িয়েছি, কাজিনদেরকে পড়িয়েছি। স্টুডেন্ট লাইফেও, ইউনিভার্সিটি লাইফেও টিউশনের কাজ করেছি। তারপরে কোচিং সেন্টারে ক্লাস নিতাম। তো ছিল আর কি ভেতরে বোধহয় ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। এবং শৈশবে আমরা জানতে পেরেছি আপনি বই পড়ার সঙ্গে সংযুক্ত ছিলেন, ছবি আঁকতেন। কেমন ছিল সেই সময়টা? তখন তো আসলে এত কিছু, ইন্টারনেট এত কিছু তো তখন ছিল না। বই পড়াটাই একটা সবচেয়ে বড় আনন্দের এবং রিক্রিয়েশনাল একটা ব্যাপার ছিল। এবং পড়ার বইয়ের পিছনে লুকিয়ে লুকিয়ে বই পড়া, গল্পের বই পড়া, এটা বোধহয় আমাদের জেনারেশনের সবাই করেছে আর কি। মা যাতে দেখতে না পারে, আমরাও করেছি একই জিনিসটা। আমাদের সময় তো এটাই বড় ব্যাপার ছিল। তো এবং সত্যজিৎ নতুন বই বের হবে, ওটার জন্য অপেক্ষা করে থাকা, শুনলে নতুন বই বের হবে। ওই সময়টাতে এই সত্যজিৎ রায়ের বইগুলো তখন বেরোতো, ফেলুদার বইয়ের জন্য অপেক্ষা করে থাকতাম। তার মানে থ্রিলার নিয়ে অনেক বেশি আগ্রহ ছিল। হ্যাঁ, ফেলুদা তো প্রতিটাই পড়া। তো এছাড়া সবই পড়তাম, তখন সবই পড়তাম। এবং আমার মা যেহেতু বিকর্নেসের টিচার ছিলেন, তো ওখানকার লাইব্রেরিতে টিচারদের আর কি বাসায় বই নিয়ে যাওয়ার পারমিশন ছিল। স্টুডেন্টরা গিয়ে পড়তে পারতো, কিন্তু টিচারদের ওই সুযোগটা ছিল। তো যার ফলে আম্মা সব বই নিয়ে আসতেন। আম্মা নিজেও প্রচুর বই পড়তেন, এখনো পড়েন। তো ওই সমস্ত বই তখন পড়া। এবং তখন তো আমাদের ইয়ে ছিল বন্ধু বান্ধবের সাথে আর কি বই এক্সচেঞ্জ করা যায়। আমি একটা কিনেছি, আমারও মনে পড়ছে সেই দিনগুলির কথা। আরো খুঁটিনাটি আপনার সম্পর্কে জানবো ম্যাডাম। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, আমরা আমাদের দর্শকদের জানাতে চাই। প্রিয় দর্শক, বাংলাদেশের স্বনামধন্য স্থপতি ও শিক্ষক মেহরিন হোসেন, তিনি আর্টিফেক্টস স্থাপত্য প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার ডিজাইন তৈরি করেছে। প্রতিষ্ঠানটির একাধিক প্রকল্প বিশ্ববিখ্যাত আর্কেশিয়া জার্নাল এবং ডট ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
স্থপতি মেহরিন হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক শেষে পরবর্তীতে এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরে শিক্ষক হিসেবে যুক্ত হন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এর স্থাপত্য বিভাগে। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি স্থপতি হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। শুনছিলাম ছোট্ট করে আপনার জীবন সম্পর্কে। আপনি বলছিলেন যে বই পড়তে খুব ভালো বাসতেন সেই সময়টা, এখনো কি পড়া হয়? হ্যাঁ, এখনো পড়া হয়। প্রিয় লেখকের প্রসঙ্গে যদি আসি, প্রিয় লেখক কে আপনার? প্রিয় লেখক সম্পর্কে প্রিয় জানতে লেখক চাচ্ছিলাম। সত্যি একটাই তো ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস। ইদানিং আফসান চৌধুরীর লেখা বেশ ভাল লাগছে। ফিকশন পড়ি, পড়ি, নন ফিকশনও পড়া হয়। আচ্ছা আচ্ছা। তো এখন একটু সময়টা কমে গেছে আর কি, হাতে এত সময় পাই না, তো এখন তো চেষ্টা করি। মানে জীবনের তাগিদে অনেক হ্যাঁ। কিছু করতে হচ্ছে, আপনার চাকরি, মোবাইল ফোন আপনার- অনেক সময় নিয়ে নেয়। আচ্ছা, এটা একটা সত্যি কথা। শৈশবের ছবি আঁকা নিয়ে একটু জানতে চাই, কারো কাছ থেকে শিখেছেন? না, ঠিক শেখা হয় না হবে, নিজে থেকেই করতাম। দেখতাম, দেখে চেষ্টা করতাম নিজে নিজে করার। আচ্ছা, অল্প কিছুদিনে বাসায় একজনকে রেখে করা হয়েছিল, তো ওভাবে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তো স্কেচিংটা নিজে নিজেই চেষ্টা করতাম, নিজে নিজেই আপনার করার কিন্তু আরো একটা গুণ রয়েছে, এত কিছু গুণের পাশাপাশিও আমাদের আজকে একদমই তাই। সম্মানিত অতিথির একটা বিশেষ গুণ রয়েছে, সেটা হচ্ছে আপনি গিটার বাজাতে পারতেন এবং খুব ভালোবাসতেন। সে অনেক দিন আগের কথা। শিখেছিলাম, ক্লাসিক্যাল গিটার শিখেছিলাম। এটা আসলে 18 বছর বয়সের দিকে শিখেছিলাম, বাট পরবর্তীতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে প্রচুর পড়ার চাপ থাকে। তারপরে জীবনের তাগিদে ব্যস্ততার কারণে দেখা যায় যে আর কন্টিনিউ করা হয় নাই। তো ইচ্ছা আছে, এখন একটু সময় পাচ্ছি, বয়স হয়েছে, একটু সময় পাচ্ছি, এখন মনে হয় সবগুলো আবার, এখন ছবি আঁকতেও ইচ্ছা করে, আবার মনে হয় গিটারটা আবার হাতে তুলে নিই, ইচ্ছা আছে আবার শুরু করার। এমনই হয় বোধ হয়, তাই না জেরিন? এমনই হয়, একটা সময় ভালোবাসা গিয়ে বা আমাদের সেই আবেগগুলো ভালোবাসার সবসময়ই থাকে কাজগুলো আমাদের মধ্যে। আবার ফিরে পেতে চাই আমাদের মাঝখানে। একদমই, একদম। একদমই। ম্যাডাম, আপনি তো স্থপতি হয়ে উঠেছেন, পরিবার থেকে কোনো চাপ ছিল যে এটা হতে হবে? না, বাবা তো চাপ ডাক্তার ঠিক ছিল চাইতেন না। যে আপনি ডাক্তার হবেন? হ্যাঁ, আব্বা চাইতেন ডাক্তার হব। আমার বড় বোন ডাক্তার, আমাকেও চেয়েছিলেন ডাক্তার হব। তো আমার যেহেতু ছবি আঁকার একটা ন্যাক ছিল, তো ছোটবেলা থেকেই সবাই বলতো যে আর্ট কলেজে পড়বে, না হলে আর্কিটেকচার পড়বে। আর্টিস্ট হওয়াটা তো একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, আর্কিটেকচারের কথাটাই বেশি বলা হতো। তো ওটা তখন থেকে একটা মনের মধ্যে একটা স্বপ্ন ঢুকে গিয়েছিল বোধহয় যে হ্যাঁ, আর্কিটেকচারই পড়বো। তো পরবর্তীতে যখন ইউনিভার্সিটি ভর্তির জন্য কোচিং করতে যাই, তো আমাদের বুয়েটে স্থাপত্য বিভাগ ছাড়া তখন তো আর কোনো জায়গায় অপশন ছিল না। তো তখন একটা মজার ট্রেডিশন ছিল যে বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে যে প্রতি বছর যেই ব্যাচটা থাকে, তারা ওই নিউ কামিংদেরকে কোচিং করাবে, এবং বুয়েট থেকে একটা ক্লাসরুম দেওয়া হতো তাদেরকে করার জন্য, এবং ওই ফান্ডটা দিয়ে ওই ব্যাচটা পরের বছর ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় স্টাডি ট্যুরে যেত আচ্ছা, আচ্ছা। আর্কিটেকচার দেখার জন্য। তো এটা একটা মজার ট্রেডিশন ছিল। এটা আসলে ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। তো ওটা এখন আর নাই, যেহেতু এখন অনেক জায়গায় সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তো ওই তখন ওখানে কোচিং করতে গিয়েছিলাম, তো যখন ওই বিল্ডিংটা দেখে, ওই ক্যাম্পাস দেখে, তো তখন আরোই মনটা আরো উতলা হয়ে গেছে যে এখানেই পড়তে হবে। তো আমি পরীক্ষা দেওয়ার পরে অ্যাডমিশন টেস্টে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাই, যদিও পড়ার ইচ্ছা ছিল না। যার ফলে ওখানে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে আমার আব্বা তো আর ছাড়বেন না, আমাকে পড়তে হবে মেডিকেল। তো মোটামুটি একটু বাবার সাথে একটু যুদ্ধ করেই আর্কিটেকচার আমি চলে আসি আর কি। এটা তো আপনার ভার্সিটির গল্প, কিন্তু এখানে কিন্তু আরেকটু ছোট্ট গল্প রয়েছে, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার মা শিক্ষক ছিলেন ভিকারুননিসায়, আপনি নিজেও পড়েছেন ভিকারুননিসায়। সো ভিকারুননিসার স্টুডেন্ট বা সেই জীবনটা আসলে কেমন ছিল? আমরা আর্কিটেকচারের গল্পের বইটা আবারও ফিরে যাব, তবে ছোট্ট করে একটু পিছনে ফিরতে চাই। ভিকারুননিসায় তো আমাদের খুব লাকি, আমরা ওই সময় খুব ভালো ভালো অনেক শিক্ষক শিক্ষিকা দুজনেই পেয়েছি। তাদের সাথে আমাদের এখনো যোগাযোগ হয়, আমাদেরকে অনেক দোয়া করেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই আমি। এবং তার সাথে যেটা ছিল যে ভিকারুননিসার যে ক্যাম্পাসটা যদি গিয়ে থাকেন, এখন কিন্তু অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে, আমাদের সময় বিল্ডিং এর হাফেরও কম ছিল, এবং বিশাল কম্পাউন্ড, বিশাল গাছ, খোলা মাঠ ছিল, অনেক গাছপালা। তো ওই পরিবেশটা একটা বোধহয় মনের মধ্যে প্রভাব ফেলে, মানে আমার একা একা সব জায়গায় ঘুরে বেড়ানোটাই একটা
নিজে দিয়েছিল। আমি তো ছোটবেলায় একটু শাই ছিলাম, আমার তো বিশাল বন্ধু বান্ধবের সার্কেল, ঘনিষ্ঠ একটু বন্ধু কি বান্ধবের শান্ত সার্কেল ছিল প্রকৃতির না। ছিলেন? আমি তো যতদূর শুনেছি আমি নাকি একটু চঞ্চল আর জেদি প্রকৃতিরই ছিলাম, বাট নিজের মতোই থাকতাম। তো ওইখানে আমার মনে আছে অনেক স্মৃতি, যে ওখানে আমি ঘুরে বেড়াতাম, যেখানে গাছপালা তো একা একা ঘুরে বেড়াচ্ছি, বসে থাকছি। তো খুব সুন্দর একটা সময় ছিল। ওরকম একটা কম্পাউন্ডে 12 বছর। তখন আসলে মন মানসিকতাই অনেক চেঞ্জ হয় যখন সবুজ প্রকৃতির মধ্যে থাকা হয়, অবশ্যই, খোলামেলা অবশ্যই। বাতাসে বেড়ে ওঠা হয়, যেমনটা শুনছিলাম। যেমন স্কুল জীবনে কি কোনো মজার স্মৃতি আছে? মজার স্মৃতি তো অনেকই আছে। আমরা প্রতি বছর একটু পরের দিকে উপরের ক্লাসে উঠে যখন বন্ধু বান্ধব হলো একটু, তখন হচ্ছে আমরা ওখানে অ্যানুয়াল অনুষ্ঠান হতো, তো ওখানে নাটক হতো এবং বেশিরভাগই হতো প্যারোডি। আচ্ছা, হ্যাঁ, আমাদের পরিচিত হয়তো যে কোনো পাঠ্য বইয়ের কোনো একটা গল্প বা কিছু একটা নিয়ে ওটাকে প্যারোডি করা হতো, এবং দ্যাট ওয়াজ ফান এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অনেক মজার মজার স্মৃতি আছে সেটা নিয়ে। আমরা বন্ধু বান্ধবরা মিলে অনেক হাসির সব নাটক করা হয়েছে আর কি, এবং বাবার ওই কোট নিয়ে তখন কস্টিউম করা, এইসব মজার ব্যাপার ছিল। যেমনটি ম্যাডাম আপনি বলছিলেন সেই শৈশবের স্মৃতির কথা, স্কুল জীবনের স্মৃতির কথা। কলেজ কোনটা ছিল আপনার? কলেজ ভিকারুননিসাতেই ছিল। আচ্ছা, তার মানে দীর্ঘ সময় ধরে আপনি ভিকারুননিসাতেই ছিলেন। কলেজ জীবনের কোনো স্মৃতির কথা মনে পড়ে এখন? কলেজ জীবনের স্মৃতির মধ্যে আছে হচ্ছে একটা বড় ব্যাপার, আমাদের ব্যাচ হচ্ছে 90 ব্যাচ। তো আমাদের ব্যাচের আগে অল্প কিছু বছর আগে আর কি কলেজটা শুরু হয় ভিকারুননিসাতে। তো আমি খুব লাকি যে আমার ব্যাচের আমার থেকে অনেক অনেক গুণী গুণী বন্ধু বান্ধবদেরকে আমি পেয়েছি। তো আমাদের ব্যাচের রেজাল্ট অসম্ভব ভালো ছিল, তো যার ফলে আমাদের তখন প্রিন্সিপাল ছিলেন হামিদা আলী আপা। তো উনি আমাদের ব্যাচকে রিকোয়েস্ট করেন, যে বেশিরভাগ ট্রেন্ড ছিল যে আমাদের কলেজে কেউ পড়তো না, যেহেতু নতুন কলেজ ছিল, অন্য হলি ক্রস বা অন্য কলেজে চলে যেত। তো আমাদের ব্যাচকে রিকোয়েস্ট করা হয় যাতে আমরা না যাই। তো আমাদের ব্যাচের সবাই থেকে গিয়েছিল, অলমোস্ট 95% আমাদের ব্যাচের আমাদের স্কুল থেকেই, আমাদের কলেজ থেকেই গ্র্যাজুয়েট করেছে এইচএসসি। অর্থাৎ প্রতিষ্ঠাকালীন সময়ে আসলে আপনাদেরও খুব সাপোর্ট ছিল। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, চমৎকার বিষয়। আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন যতটুকু আমি জানি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে মানে কেন্দ্রের সাথে সরাসরি ছিল না, কিন্তু আমাদের যে ওই সময় যে বই পড়ার একটা ওদের একটা প্রোগ্রাম হতো বিভিন্ন স্কুলে স্কুলে, ওটাতে প্রতিবারই অংশ নিয়েছি এবং খুব আনন্দের সাথে অংশ নিয়েছি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিষয়টা কিন্তু আমরাও আমাদের স্কুলে পেয়েছিলাম। কেমন ছিল সেই সময়টা, মানে বই পড়া কর্মসূচি, নিজের অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন? হ্যাঁ, অনেক বই ওটার মাধ্যমে পড়া হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এবং ওটার শেষে যে একটা এক্সাম হতো, টেস্ট হতো, ওটার ফলে দেখা যেত আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করতাম। মানে একটা সাধারণভাবে বই পড়া আর একটা কিছু চিন্তা করে লেখার জন্য একটা এতে পড়া, তো ওই যে অ্যানালিটিক্যালি দেখা, ওই ব্যাপারটাগুলো হতো। এবং আব্দুল্লাহ আবু সাইদের কথা তো বলাই বাহুল্য, উনি একটা বিরাট অনুপ্রেরণা। খুব অল্প টাকা খরচ করে, আমার এখনো মনে আছে জেরিন, বুঝতে পেরেছো, 10 টাকা খরচ করে সম্ভবত সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য হওয়া যেত, এবং ভালো ভালো ক্লাসিক গুলো আসলে আমরা পেতাম। ভ্রাম্যমাণ যে লাইব্রেরি গুলো ছিল, এটা তো পরবর্তী সময়ে যুক্ত হয়েছে ভ্রাম্যমাণ লাইব্রেরি, এটাও চমৎকার একটা দ্বার খুলে দিয়েছে বই পড়া কর্মসূচি। ভ্রাম্যমাণ লাইব্রেরিরও আমি মেম্বার, ওটা তো মেম্বার হয়েছে, যদিও যে মনে থাকে না যে কবে কখন আসবে, প্রায় ভুলে যাই বইটা নিতে। কলেজ জীবনে আমরা ছিলাম ম্যাডাম, তারপরে আপনি অল্প সময় মেডিকেলে ছিলেন, তারপরে বাবার সঙ্গে রীতিমতো যুদ্ধ করে আবার স্থাপত্য বিদ্যায় পড়াশোনা করেছেন। হ্যাঁ, মেডিকেলের স্মৃতি একটু শুনি। মেডিকেলে জাস্ট কয়েক মাসই ছিলাম। কয়েক মাসই ছিলেন? হ্যাঁ, এবং যেহেতু শুরুর দিকে ছিল, পড়াশোনার চেয়ে আর কি একটু হইহল্লাই বেশি হয়েছে। এবং মনে আছে একটা ইলেকশন পেয়েছিলাম আমি তখন, ওদের যে ইলেকশনটা আমি হাতে পেয়েছিলাম আর কি যুদ্ধের সময়। তো ওই সময় একটা বিরাট হই হই রব পুরো ক্যাম্পাসে, ওটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল আর কি। আপনি তো মেডিকেলে ছিলেন, তারপর আবার স্থাপত্য কলায় আপনি চলে গেলেন, এই বিষয়টা চিন্তা করার জন্য আসলে মনের খুব জোর লাগে, তখন আসলে কিভাবে বুঝতে পারতেন? বুঝতে যে খুব পেরেছি তা বোধহয় না, কিন্তু ওই যে একটা স্বপ্ন ঢুকে গেছে মনের মধ্যে, মানে ওই প্যাশন থেকেই চলে আসা আর কি। আর আমার বোন মেডিকেলে পড়েছে, তো ওকে দেখতাম, মানে অত পড়া আমাকে দিয়ে হবে না, ওই চিন্তা করেও বোধহয় চলে আসে আর কি। আচ্ছা আচ্ছা,
মানে বোনের সে যে মেডিকেলে পড়ার যে একটা যন্ত্রণা সেই জিনিসটা হয়তো বা আপনাকে প্রভাবিত করেছিল, এবং এটা বোধহয় আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব হেল্প করেছিল, তাই কি? সেটা থেকে না, আমার আগে থেকে আর্কিটেকচারের প্রতি দুর্বলতা ছিল। আমি এত ডিটারমাইন্ড ছিলাম আগে থেকে, আমি আসলে চিন্তাই করিনি অন্য কিছু পড়বো। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন বা জানার, যে আপনারা যখন যে সময়টা ছিলেন 70 বা 80-র দশকে, তখন আর্কিটেকচার সাবজেক্টটা একদমই নতুন ছিল। সবাই আসলে এটা নামও জানতো না যে এই ধরনের সাবজেক্ট বাংলাদেশে আছে, বা এটাতে পড়ারও সাহস করতো না। কিন্তু একদমই নতুন করে একটা সাবজেক্ট নিলেন, রিস্ক বলা যায় যে অনেক রিস্ক নিয়ে, যে ওই সময় আর্কিটেকচারে পড়ে আমরা যেটা চিন্তা করি যে চাকরি পাবো কিনা এজ এ স্টুডেন্ট হিসেবে বের হওয়ার পরে, বা কি পরিমাণ আসলে ওই সময় আপনাদের সাথে শিক্ষার্থী পেয়েছিলেন বা ক্লাসমেট পেয়েছিলেন? আমাদের তো 50টা সিট ছিল, ওই 50টাই সারা বাংলাদেশের মধ্যে ইয়ে ছিল, এবং আমাদের ব্যাচ থেকে খুলনা ইউনিভার্সিটিতে স্থাপত্য বিভাগ খুললো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। এই দুটোই অপশন ছিল। তো সত্যি অনেক কিছু জানতাম যে তা না, বাট ওই ইয়াং বয়সের যে একটা স্বপ্ন বা প্যাশনটা যে আছে, যে না বুঝে অনেক কিছু করে ফেলা। কিভাবে বুঝলেন যে আর্কিটেকচার নামে একটা সাবজেক্ট আছে, এটাতে পড়া যায়? এটা যে ছোটবেলায় সবাই বলতো, এবং অন্য শুনতে থেকেই ই হয়েছে, এবং পরে তো এখন তো আমরা অনেক জানি, দেখা যায় ক্লাস 9-10 থেকে আমরা সবগুলো ভার্সিটির সাবজেক্ট জানি। তো ওই সময় তো সোশ্যাল মিডিয়া এত সহজলভ্য ছিল না, অনেক কিছুই জানতাম না। সত্যি এখন না ভাবলে না অবাকই লাগে যে তখন আমরা কিভাবে সবকিছু জেনে যেতাম। মানে এখন মনে করলেই অবাক লাগে যে সবকিছুই তো অনেক কিছুই জানতাম, কিন্তু কিভাবে জানতাম, এখন তো এত সহজ। একদমই তাই। এবং মূল একটা কারণ ছিল কিন্তু পারিবারিক পরিবেশটা আসলে সেরকম ছিল। বাবা সরকারি চাকরি ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, মা শিক্ষক ছিলেন। তারা নিশ্চয়ই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবতেন। অবশ্যই। এই কারণে আসলে সেই সাবজেক্টটা বাছাই করা বা ভালো পড়াশোনা করে এগিয়ে যাওয়ার একটা বিষয় ছিল। বুয়েটে আপনি পড়াশোনা করতেন, সেই সময় বুয়েট কেমন ছিল? বুয়েট খুব সুন্দর সময় কেটেছে ওখানে। স্থাপত্য বিভাগের পড়ার যে ধরনটা, তাতে একটা সুন্দর ব্যাপার আছে যে এখানে যেহেতু সবকিছু একটা হাতে কলমে শেখার ব্যাপার আছে, তো যার কারণে এটা জাস্ট এমন না যে গেলাম, ক্লাস করলাম, চলে আসলাম, পরীক্ষা দিলাম। হ্যাঁ, তো এটার বেশি যে কোনো প্রফেশনাল সাবজেক্টেই দেখা যায় যে হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং এর অংশটাই মেজর থাকে। তো তার ফলে হয় কি, টিচারদের সাথে অনেক ইন্টারাকশন হয়, এবং সিনিয়র জুনিয়রদের মধ্যে প্রচুর ইন্টারাকশন হয়। আমাদেরকে কাজ শেখার জন্য মানে এনকারেজ করে, এখনো আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি যে তোমরা সিনিয়রদের কাজে হেল্প করো, ওদের কাছে যাও, ইয়ে করো, ইন্টারাকশন করো, ডিসকাশন করো। হ্যাঁ, তাতে ইয়ে হয়, যার ফলে আর কি আমাদের সিনিয়র জুনিয়র মিলিয়ে, আর প্লাস স্টুডেন্ট তো মাত্র 50 জন প্রতি ব্যাচে। তো একটা সুন্দর একটা পারিবারিক পরিবেশ ছিল ডিপার্টমেন্টের মধ্যে। তো ওটা একটা খুব আনন্দময় সময় ছিল। পড়াশোনার চাপ কেমন ছিল? আর্কিটেকচারের পড়াশোনার চাপ বেশি থাকে, বাট এটার আনন্দ হচ্ছে যে ওই যে তখন যে কষ্টগুলো করেছি সেগুলো এখন আনন্দ স্মৃতি। তো থিওরিটিক্যাল পড়ার সাথে এর যে পড়াগুলো ছিল, প্র্যাকটিক্যাল ক্লাসের, ওগুলোতে অনেক চাপ থাকতো। দেখা যেত আমাদেরকে একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হতো, ওর মধ্যে একটা প্রজেক্ট ডিজাইন করে, ডেভেলপ করে একটা সার্টেন ডেট অ্যান্ড টাইমে সাবমিট করতেই হতো। তো এগুলো চাপ ছিল, কিন্তু ওই যে কষ্টটা করতাম, করার পরে হয়তো আমাদের যখন প্রেজেন্টেশনটা হতো, তো যদি একটা ভালো ফিডব্যাক পেতাম, তার একটা অন্যরকম আনন্দ আছে, সৃষ্টির আনন্দ। তো সেটাই বোধহয় এগিয়ে যেতে সাহায্য করে। একদমই তাই। এবং অনেক সময় বলা হয় যারা ছবি আঁকায় খুব ভালো, তারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করলে খুব ভালো হবে। বিষয়টা আসলে কি রকম? সবাই আমরা আসলে 100% ঠিক না। এটা আমাদের ওই যে বললাম, ছোটবেলায় বলা হতো ছবি আঁকতে পারে আর্কিটেকচার পড়বে, বাট ইট নট নেসেসারিলি দ্যাট। হ্যাঁ, ছবি আঁকতে পারলে আপনি একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, বাট ওটা ছাড়াও আসলে সম্ভব। বাট নিজেকে গড়ে নেওয়া যায়। হ্যাঁ, যেটুকু আঁকাআঁকির প্রয়োজন হয় সেটুকু প্র্যাকটিস থেকে কাজ করতে করতে এটা চলে আসে আসলে। অর্থাৎ মেধার জায়গাটাও আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বুয়েটে পড়াশোনার সময় পাশাপাশি কি করা হতো? ওই সময় কিছু কিছু টিউশনি করেছি, তারপরে বিভিন্ন আমাদের তো বিভিন্ন প্রোগ্রাম হতো, ট্যুর হতো, ওগুলোতে যাওয়া হতো। তো বেশিরভাগ হচ্ছে যে আমাদের অনেক সময় প্রফেশনাল কাজ, আমাদের টুকটাক মডেল করা বা এই জাতীয় কাজ সবাই করে স্টুডেন্ট লাইফে, ওগুলো কিছুটা করা হয়েছে আর কি। আর বুয়েটেও আমি একটু খেলাধুলার ছিল, স্কুলেও কিছুটা খেলাধুলা করতাম,
বুয়েটেও একবার স্পোর্টস হয়েছিল, আমরা ওটাতে অংশ নিয়েছি। এইসব এক্সট্রা কারিকুলারই করা হয়েছে আর কি। আচ্ছা, সাংস্কৃতিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা হয়নি সেই সময়? না, বুয়েটে তখন করানি। বুয়েটে আসলে সেই সময়টাতে আমরা ওই সময়টাতে খুব বেশি পাইও নি, মানে কালচারাল অ্যাক্টিভিটিটা একটু স্লো ছিল মেবি ওই টাইমটাতে, পড়াশোনার চাপটা একটু বেশি ছিল তাই হয়তো। মেবি। আচ্ছা, এরপরে আপনি স্নাতকোত্তর সম্পন্ন করলেন এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে। কেন সেটা স্থাপত্যবিদ্যায় নয়? স্থাপত্যবিদ্যায় নয়, আমার আসলে আগ্রহই ছিল। আর আমাদের এই আমি মাস্টার্স করেছি আর একটু পরে, মানে ইমিডিয়েটলি এর পরপর না, অনার্সের পরপর না, আর একটু পরে করেছি। তো ওই বাই দ্যাট টাইম আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই পরিবেশের যে আমাদের এখন যে সিচুয়েশন, বর্তমান যে রিয়েলিটি, তার ভিত্তিতে আসলে আমাদের অনেক কিছু করার আছে এই সেক্টরে। এবং এটা শুধু আর্কিটেক্ট না, আমার মনে হয় যে কোনো ফিল্ডে যে ফিল্ডে কাজ করছে প্রত্যেকেরই এই নলেজটা এবং সেই কনসাসনেসটা নিয়ে তার ফিল্ডে কাজ করা উচিত। এবং সেই ইয়ে থেকে আমি আগ্রহ থেকে গিয়েছিলাম এনভায়রনমেন্টে করতে। অর্থাৎ আপনার স্থাপত্যবিদ্যার সঙ্গে কিন্তু পরিবেশের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। সেটা কিভাবে আপনাকে আপনার কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে? কাজের ক্ষেত্রে আমাদের স্থাপত্য পেশায় আমাদেরকে সবসময় শেখানোই হয় যে আমাদের একটা বিল্ডিং যখন একটা জায়গায় বসে, তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমরা জানি যে সূর্যর পজিশনগুলো বিভিন্ন হয়, হ্যাঁ, এবং তারপরে বাতাস একটা সার্টেন দিক থেকে আসে, হ্যাঁ, লাইট একভাবে কাজ করে। তো ওগুলোর সাথে কিন্তু আমাদের বিল্ডিং এর ভেতরের পরিবেশটা ইন্টারাক্ট করছে সবসময়। তো ওইটার সাথে কিন্তু আমাদেরকে নিয়েই এই ক্লাইমেট এবং এই পারিপার্শ্বিকতা নিয়েই ডিজাইন করা, পরিবেশটা সেটার সাথে অনেক বেশি পরিমাণে অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমরা তো ইন্টেরিয়র এনভায়রনমেন্টটাতে থাকছি এবং ব্যবহার করছি সবসময়। তো আমার কি ওটাই চেষ্টা করা উচিত যাতে এটা ন্যাচারালি কমফোর্টেবল হয়। হ্যাঁ, তো ওই দিক থেকে চিন্তা করলে আমাদেরকে আসলে সবসময় এই কনসাসনেসটা নিয়েই আর্কিটেক্টদের কাজ করতে হয়। এবং বর্তমানে তো যেই পরিবেশের যে বিপর্যয় আমরা দেখছি, তাতে তো এটা আরো বেশি গভীরে যেতে হবে। আপনারা বোধহয় জানেন এখন থেকে টেকসই স্থাপনা, টেকসই শহর, টেকসই, যেটা করলে আসলে আমাদের এই জেনারেশন শুধু না, আমাদের পরবর্তী জেনারেশনও পৃথিবীর রিসোর্সগুলোকে, মানে নেটিভ আমেরিকান একটা সুন্দর প্রভাব আছে, আমার কথাটা খুব ভালো লাগে, যে উই ডিড নট ইনহেরিট দ্য আর্থ ফ্রম আওয়ার অ্যানসেস্টার্স, উই বরোড ইট ফ্রম আওয়ার চিলড্রেন। মানে এটা শুধুমাত্র আমি বর্তমানে আছি ঠিকই, কিন্তু আসলে সামনে অনেক দূর আমাদেরকে ভাবতে হবে, সেটা দায়িত্বটা আসলে বলা যায় যে আমাদের উপরই, পরবর্তী অবশ্যই অবশ্যই। এবং বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা যদি দেখি, তাহলে দেখা যায় কি পরিবেশ নিয়ে সচেতনতার জায়গাটা কিন্তু অনেক বেশি কম। যে আশেপাশে একটি স্পেস রাখা এবং বাংলার পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এই জায়গাগুলোতে বেশ কমতি রয়েছে। হ্যাঁ, এটা হয় কি, মানে স্থাপত্য এমন একটা সাবজেক্ট, আমি তো চাইলেই একটা বিল্ডিং করতে পারি না। এটাতে অনেকগুলো ফ্যাক্টর, অনেক স্টেক হোল্ডার্স এটার সাথে জড়িত। হ্যাঁ, মেইন হচ্ছেন ক্লায়েন্ট, ঠিক আছে? তো আমি চাইলে অনেক কিছুই চেষ্টা করতে পারি, আর্কিটেক্টকে চেষ্টা করতে পারি, বাট তাদের পক্ষ থেকেও কিন্তু সাপোর্টটা লাগবে। হ্যাঁ, তারপরে আমাদের সিটির অনেক রেগুলেশন আছে, অ্যাকচুয়ালি তার মধ্যে অনেক রেগুলেশনই এই পরিবেশের কথা চিন্তা করেই অনেক কিছু করা হয়েছে। যেমন আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাটি, এটাকে বলা হচ্ছে সোকেবল গ্রিন, মানে যেটাতে পানি শোষণ করতে পারবে, যার ফলে আমাদের ভূগর্ভস্থ যে পানির সোর্সটা আছে ওটা রিফিল হবে, তারপরে ওয়াটার লগিং হবে না। তো সেটা কি আমরা করছি, আমরা সব পেভমেন্ট দিয়ে কাভার করে ফেলছি। তো এগুলো কিন্তু লতে আছে। তো এগুলোকে অ্যাপ্লাই করতে গেলে তো শুধু আর্কিটেক্ট ডিজাইন করলে হবে না, সেটাকে এক্সিকিউট করতে হবে। এবং আমাদের লটাও যদি কোনো জায়গায় রিভার্স করতে হয়, বিল্ডিং লগুলো, সেটাও করতে হবে। এটা একটা সম্মিলিত কাজ, আসলে সম্মিলিত একটা উদ্যোগের মাধ্যমে আসলে বিষয়গুলো গড়ে উঠবে। আর বাংলাদেশের যে প্রেক্ষাপট, বিশেষ করে ঢাকার যে প্রেক্ষাপট, এখানে যত্রতত্র যেভাবে আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, এটা তো আসলে ভবিষ্যতের জন্য খুবই নেতিবাচক একটা প্রভাব বিস্তার করতে পারে। অবশ্যই। কিভাবে দেখেন বিষয়টা আপনি? এটা আসলে একটা বিশাল নিজের জায়গা থেকে ছোট্ট করে যদি একটু ব্যাখ্যা করতে। হ্যাঁ, এটা আসলে আমাদের সবারই দায়িত্ব আছে, এটা শুধু স্থপতি না, আমাদের সমাজের প্রতিটা মানুষেরই দায়িত্ব আছে। এবং বিশেষ করে আমরা যারা শিক্ষিত, যারা আমরা ব্যাপারটা বুঝি, তাদের আরও দায়িত্ব আছে, যারা বুঝছে না তাদেরকে অ্যাওয়্যার করা। তো
তো আদারওয়াইজ এটা আসলে সম্ভব না। এটা বিশাল ব্যাপার আর কি। আচ্ছা, বলা যায় যে বর্তমানে ভাইটাল একটা প্রশ্ন যে বর্তমান ঢাকা শহরের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা আপনি যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করেছেন, আর্কিটেকচারে পড়াশোনা করেছেন, আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে আসলে ব্যাখ্যা করবেন বর্তমানের পরিস্থিতি, বা কোথায় কোথায় আপনার মনে হয় যে পরিবর্তনটা প্রয়োজন? একটা জিনিস তো আমরা সবাই জানি যে ঢাকার উপরে চাপটা খুব বেশি। অন্যান্য শহর থেকে, সারা দেশ থেকেই সবাই আসে বিভিন্ন ফ্যাসিলিটি নিতে। তো এটা একটা বোধহয় প্রাথমিক কাজ, যে চাপটা কমানো। সেই চাপটা কমাতে গিয়ে আমরা হয়তো, যেটা আমরা সবসময় বলে থাকি, যে বিকেন্দ্রীকরণ। ঢাকার পাশাপাশি অন্যান্য শহরগুলোতে যদি আমরা এইসব ফ্যাসিলিটিগুলো দিতে পারি, এবং যদি এমন ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারি যে কম সময়ে ঢাকার আশেপাশ থেকে মানুষ ঢাকায় এসে কাজ করে আবার ফিরে যেতে পারে। এটা বিদেশে অনেক বড় শহরে এটা হয়। তো কেউ কিন্তু সেন্টারে থাকতে চায় না, সবাই কিন্তু একটু শহরের বাইরে থেকে নিরিবিলিতে থাকে, শহরে হয়তো দ্রুতগামী ট্রেন বা কোনো কিছুর মাধ্যমে এসে কাজ করে দিয়ে তারা ফিরে যায়। তো এটা একটা বড় পদক্ষেপ হতে পারে। এগুলো আসলে পলিসি লেভেলে অনেক কিছুই চিন্তা করার আছে। আর এছাড়া আমাদের যে পলিউশন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে, সেগুলো আসলে অনেক কিছুই এনভায়রনমেন্টাল নানান পলিসির মাধ্যমে কন্ট্রোল করা কিছুটা লেভেলে সম্ভব। যে আমরা গাড়ির সংখ্যা বেশি করব কিনা, যদি আমি এর অল্টারনেট হিসাবে সুবিধাজনকভাবে পাবলিক ট্রান্সপোর্ট দিতে পারি, তাহলে হয়তো গাড়ির সংখ্যাটা কমে আসবে। হ্যাঁ, যেটা আমাদের এখন মেট্রো রেল একটা বড় ভূমিকা রাখছে। তো এটা একটা আছে। আর আমাদের শহরের তো মানে দূরদর্শী পরিকল্পনার ব্যাপারটার তো আসলে অভাব আছে, এটা ল্যাকিং আছে। এবং পরিকল্পনা হলেও দেখা যাচ্ছে ওগুলো আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে অনেক রকমের বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে। তো এটা একটা বড় ব্যাপার। তো আমাদের কিন্তু বর্তমানে প্রতিবারে কিছুদিন পরে পরে কিন্তু আমাদের এই বিভিন্ন লগুলো কিন্তু সুপারভাইজ হচ্ছে, কিন্তু আমরা মেবি আমরা এটার ব্যাপারে যারা দক্ষ, আসলে যারা দূরদর্শী, তাদেরকে কতটুকু সুযোগ দিয়ে, তাদেরকে কতটা ইউটিলাইজ করে আমরা ডিসিশনগুলো নিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাস্তবায়ন। হ্যাঁ, বাস্তবায়নের ক্ষেত্রে কি আসলে অনেক ইয়ের সম্মুখীন হয়ে দেখা যায় যে আমরা ডিজাইন করতে গেলে ক্লায়েন্টকে অনেক কিছু আমরাই কনভিন্স করতে পারি না, যে আপনি নিয়ম মেনে করলে আপনার এই এই সুবিধা পাবে বা আপনার শহরে এই সুবিধা পাবে। তো আমরা মেবি নিজেদের কথা যতটা ভাবি, সমষ্টির কথা হয়তো বা পুরো শহরটার কথা যতটা ভাবি না। আর্কিটেক্ট তো একটা জাস্ট বিল্ডিং করে, হ্যাঁ, কিন্তু পুরো শহরটার তো একটা আমাদের দায়িত্ব আছে, তাই না? আমি কিছু করলে যদি শহরের একটা বাড়তি সুবিধা হয় নট, এই শহর তো আমারই। তো শহরকে ভালোবাসতে হবে। আসলে আমরা শহরকে কতটা ভালোবাসি সেটা বোধহয় একটু চিন্তা করার ব্যাপার আছে। অর্থাৎ পলিসিগত একটা পরিবর্তনের দরকার, অবশ্যই মানুষের সততা আসলে খুব দরকার, সততা দরকার। এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা, এই যে বর্তমানে আমরা প্রতি বছর দেখছি না যে গরম কতটা অসহনীয় লেভেলে চলে যাচ্ছে, তার মানে তো এটা তো অসত্য না, এটা তো ইটস রিয়েলি হ্যাপেনিং একদম। হ্যাঁ, তো এখনো যদি আমরা সজাগ না হই, হ্যাঁ, আমি যদি বিল্ডিংটা আমি 2 ফিট এক্সট্রা না নিয়ে একটু কম দিই, তাতে যদি আমার এসিটা কম চালাতে হয়, আমার দিনের বেলা বাতিটা না জ্বালাতে হয়, তাহলেই তো আমি আই ক্যান কন্ট্রিবিউট। প্রতিটা মানুষ আসলে তার নিজের অবস্থান থেকে তার জীবনযাত্রায় চেঞ্জ এনে উই ক্যান কন্ট্রিবিউট। এটা সবাই না করলে তো আসলে হবে না। এবং মানুষের মধ্যেও তো ম্যাডাম এখন সচেতনতার জায়গাটা তো অনেক বেশি বাড়ছে। এখন অনেকেই দেখতে পাই আমরা যে ছাদে বাগান করছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ছাদে বাগান করছে, এটা অবশ্যই একটা বিরাট পজিটিভ ব্যাপার। ছাদের সাথে সাথে নিচে বাগান করারও একটু সুযোগ রাখলে আরো ভালো হতো। মানে আমি বড় বড় গাছগুলো আমাকে যেই ভূমিকা রাখবে পরিবেশে, আমার একটা ছোট গাছ তো অতটা রাখবে না। তো আমাদের বড় গাছগুলোকে ভুলে গেলে হবে না, ওগুলোর ব্যবস্থা রাখতে হবে। এবং ছাদের বাগানটা আমরা বেশিরভাগ দেখা যায় যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে যখন মাস্টার্স করেছি, আমার থিসিস করেছিলাম আমি এই ছাদ বাগান সম্পর্কেই, ঢাকার ছাদ বাগান সম্পর্কে। তো আমাদের ছাদ বাগানটা কিন্তু আমরা যার ছাদ বাগান বলা একটা জিনিস, আর গ্রিন রুফ বলে আরেকটা টার্ম আছে আর্কিটেকচারে। তো ওইটার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছাদে সরাসরি মাটি ফেলে লনের মতো করে করা হয়, বেড করে। ওটাতে কিন্তু আমরা আরো কিছু পজিটিভ ইফেক্ট পাই। ছাদ বাগানের থেকে সরাসরি যখন আমরা মাটি ফেলে করি, তাতে বিল্ডিংটা ঠান্ডা থাকে,
তারপরে ওই মাটিতে যেই পানিটা ধরে রাখতে পারে, তার ফলে বৃষ্টির সময় আমাদের যে সুয়েরেজ সিস্টেমে তাতে প্রেশারটা কম পড়ে। যদি এক্সটেন্সিভ লেভেল এটা ইউজ করা যায়, ইট ক্যান প্লে আ রোল। মেবি আমাদের জলাবদ্ধতারও কিছুটা সমস্যাটা একটু কমবে। এখন যেহেতু আনপ্রেডিক্টেবলি বেশি রেন হচ্ছে অল্প সময়ের মধ্যে, তো তার সাথে সাথে আমাদের ঢাকা শহরে দেখবেন এখন কাক নাই, কাক পাখি কমে গেছে অনেক, বিশেষ করে কাক কিন্তু এখন দেখাই যায় না। হ্যাঁ, তো এগুলোর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ওদের থাকার জায়গা নেই, ওদের খাবার সোর্স নাই। হ্যাঁ, এই জন্য চলে যাচ্ছে পাখিরা বা অনেক ইনসেক্ট। তো আমরা যদি ছাদে এরকম গাছ থাকে, ফল থাকে, ফুল থাকে, হ্যাঁ, এবং যদি আমরা কিছুটা চিন্তা করে একটু রিসার্চ করে যে কোন গাছটা প্রকৃতির জন্য কীভাবে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটা চিন্তা করে যদি গাছটা লাগাই, তাহলে কিন্তু এটা তো আমরা কন্ট্রিবিউট করতে পারি যে একটা শহরের যে প্রাণী বৈচিত্র্য ছিল সেগুলো আবার ফিরিয়ে আনতে কিন্তু ভূমিকা রাখতে পারে ছাদ বাগানগুলো। আপনার এই কথা শুনে আমার একটা বিষয় মনে পড়লো। কয়েকদিন যখন এবার হিট ওয়েভটা অনেক বেশি হলো, তখন একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল যে আমরা চেষ্টা করে থাকি বিভিন্ন গাছ লাগানোর জন্য, বড় গাছ যেটা রাস্তার পাড়ে লাগালে দেখা যায় যে পথচারীরা সুবিধা পাবে, কিন্তু আমরা অনেক সময় না বুঝে বিভিন্ন গাছ লাগাই যেটা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকারক, যেমনটা আপনি মাত্রই বলছিলেন, যেমন ইউক্যালিপটাস গাছ। এই জিনিসটা অন্য একটা গাছের মতোই বাংলাদেশের আর একটা গাছ রয়েছে, দুইটা একদমই কাছাকাছি, কিন্তু বেশিরভাগ মানুষই আসলে জানে না বা অ্যাওয়ার নেই ব্যাপারটা সম্পর্কে যে কোনটা ইউক্যালিপটাস গাছ এবং কোনটা আমাদের জন্য উপকারী গাছ। এই বিষয়টা আসলে কিভাবে দেখেন বা এটা কতটুকু ক্ষতিকর? এটা ইউক্যালিপটাস গাছ ছাড়াও কিন্তু আরো অনেক গাছই আছে, শুধু আমাদের দেশি গাছই না, হ্যাঁ, মানে বিদেশি গাছই না। ইউক্যালিপটাস আমাদের লোকাল গাছ না, হ্যাঁ, একাশিও আমাদের লোকাল গাছ না, কিন্তু আমরা এগুলো লাগাতে দেখা যায় পছন্দ করি, হয়তো সহজ হয় বা ভালো লাগে, আই ডোন্ট নো। বাট আমাদের দেশি গাছ কিন্তু আমাদের দেশের জন্য, মানে আমাদের মাটি প্রকৃতি এগুলোর জন্য কিন্তু বেশি সুটেবল। এবং সেটা শুধু না, দেখা যায় যে এখানকার যে কোনো একটা জায়গার একটা ইকোসিস্টেম থাকে, মানে বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জিনিস একটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তো সেটা কিন্তু দেখা যায় যে হয়তো যেই দেশের যেই গাছ যেই প্রাণী তারাই একে অপরের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো ওইটা যদি সাপোর্ট দিতে চাই তাহলে কিন্তু আমার দেশি গাছই লাগানো উচিত, এবং দেশি গাছের মধ্যেও কিন্তু আমাকে বুঝে লাগাতে হবে। হ্যাঁ, যেমন আমি যেটা পড়েছি যে কৃষ্ণচূড়া গাছ আমরা খুব পছন্দ করি, বাট নাকি বেশি পানি শোষণ করে। হ্যাঁ, এটা আমরা অনেকেই শুনে থাকি। তো আমাকে তার জায়গা বুঝে, তার মানে শহরের মতো জায়গায় এই গাছটা কিন্তু উপযোগী না, এটা বুঝতে হবে কোথায় আর কি। এবং এ ব্যাপারে আসলে আমাদের যদি খুব ভালো হয় পলিসি লেভেলে, বা আমাদের যেসব কৃষি ইউনিভার্সিটি আছে তাদের যদি কোনো গাইডলাইন তারা পাবলিশ করে, বা কোনো একটা সোর্স থাকে যে ইন্টারনেটে কোনো একটা অ্যাপ বা কিছু দিয়ে যদি আমি ইয়ে করতে পারি, যারা এই ব্যাপারে ভালো মতো জানেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। যেমন ম্যাডাম, আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে ঢাকা শহরে এবং পুরো বাংলাদেশের যে তাপমাত্রা, যে অবস্থা, এবং জনগণের মধ্যে কিন্তু একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছিল। এবং আমরা যে গাছগুলো আসলে লাগাচ্ছি বেশিরভাগ দেখা যাচ্ছে কি আমাদের পরিবেশের সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ নয়, এবং ওই ধরনের গাছগুলো লাগাবার কারণেই কিন্তু পরিবেশের তাপমাত্রাও কিন্তু খুব একটা কন্ট্রোলে আসছে না, যেদিন, তাই না? হ্যাঁ, বিষয়টাকে আসলে আমরা কেটেও ফেলছি, অনেক প্রচুর গাছ আমরা আসলে কাটছি। গত কয়েক বছরে কিন্তু এই জিনিসটা অনেক বেড়েছে। বিষয়টিকে নিয়ে আপনি কিভাবে বলবেন? আমি যেমন উত্তরায় থাকি, উত্তরাতে গত কয়েক বছরে প্রচুর বড় গাছ, এবং উত্তরাতে একসময় ছিল রাস্তাগুলো একটু ছোট, মানে অরিজিনালি রাস্তার জন্য প্রচুর জায়গা রাখা হয়েছে, বাট পরবর্তীতে ওই পাশে তৈরি করা হচ্ছে একটা অংশ, বাট পাশে বেশ খানিকটা মাটি জায়গা ছিল যেখানে অনেক এলাকার লোকরাই লাগিয়েছে, এবং আমাদের বাড়ির সামনেও আমরা দেখেছিলাম যে রাস্তার পাশে অল্প একটু জায়গাতে 4-5টা গাছ ছিল। তো ওই ড্রেনের কাজ করার সময় ওগুলো সব কেটে ফেললো। তো একটা বড় গাছ হতে, সে যে ছায়া দেবে সেই লেভেলটা হতে তো অনেক বছর লাগে, পক্ষে 5 বছর সময় লাগে। হ্যাঁ, তো এই একটা বড় গাছকে, যে ছায়াদানকারী যে গাছটা, সেই গাছটাকে কেটে ফেলার আগে আমাদেরকে অনেক ভাবা উচিত। হ্যাঁ, এবং যে শোভাবর্ধনকারী যে গাছগুলো আছে, দেখলে অনেকগুলো দেখা যাচ্ছে ফুল গাছ, একটা সার্টেন হাইটের বেশি তারা কখনোই যাবে না, তার ছায়া দেওয়ার প্রশ্নই ওঠে না। তো ছায়াটার কথা, এবং অনেক সময় দেখা যায় আমরা কিছু কিছু রাস্তায় আবার দেখেছি যে গাছ রেখেই কিন্তু রাস্তার কাজটা করেছে। তো আমাদের মেবি যে কোনো একটা কাজ হওয়ার আগে একটা সার্ভে হওয়া উচিত যে কোন জায়গাটায় আমি রেখে করতে পারি, বা এটাকে রেখে করার অপশন কি। হ্যাঁ, মেবি আছে,
তো এটা গণিমতরা জনরা যদি এইভাবে সাজেশন দেন যে এইভাবে করলে হয়তো আমি আমার 10টা গাছের জায়গায় আমি 2টো গাছ কাটলেই আমার হয়ে যাচ্ছে। তো উই শুড অলসো অবশ্যই ওটা আমাদের চেষ্টা করা উচিত। এবং সত্যিকার অর্থে মানুষের মধ্যে মন মানসিকতার একটা ইতিবাচক পরিবর্তন আসলে দরকার, না হলে এত সব পলিসি চেঞ্জ করার পরেও তো আসলে কোনো অবশ্যই। চোখে পড়ার মতো কোনো উন্নতি হচ্ছে হ্যাঁ, না, অবশ্যই, তাই না? অবশ্যই। হ্যাঁ, এই আর কি বিষয়টা। তো ম্যাডাম, আপনি স্থাপত্যবিদ্যা নিয়ে স্নাতক সম্পন্ন করলেন, তারপর পরপরই কি আপনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন না, environmental আমি science নিয়ে? তখনই আসলে স্নাতকোত্তর আমি বুয়েটের আর্কিটেকচারের উপরে স্নাতকোত্তরে ঢুকেছিলাম, আর ততদিনে চাকরিতে ঢুকে গেছি, তো মানে এত দূর গিয়ে দুটো আর মানে তখন অত সিরিয়াসলি নেইনি আর কি। তারপরে অনার্স শেষ করার সাথে সাথেই কি ঢুকেছিলাম, কিন্তু আমি কন্টিনিউ করি নাই কারণ তখন এত মাস্টার্স ব্যাপারটাকে এত সিরিয়াসলি নেইও নেই। চাকরিতে ঢুকে গেছি, কাজ করব, তখন রিয়েল ফিল্ডে বিল্ডিং বানাবো, এটাতে বেশি আগ্রহ ছিল। ম্যাডাম, যেমনটি আপনি বলছিলেন যে অনার্স শেষ করার পরে মাস্টার্স একটা গ্যাপ ছিল, এর মধ্যেই তো নিশ্চয়ই সংসার জীবনে হ্যাঁ, ঢুকেছেন সংসার আপনি। জীবনে প্রবেশ করেছি, মেয়ে হয়েছে, তখন একটা আসলে প্রফেশনাল গ্যাপই পড়েছে। তো অনার্স করার পরে আমি প্রথমে 3-4 বছর কাজ করেছি মাহবুবা হক অ্যান্ড অ্যাসোসিয়েটস, এই ফার্মে কাজ করেছি। তো এই ফার্মটা ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স ইন ইন্টেরিয়র ডিজাইন। আমাদের ওই সময় কিন্তু 90s-এর দিকে কিন্তু প্রথম নতুন ঢাকা শহরে ইন্টেরিয়র ডিজাইনের কাজ হচ্ছে। তো ওই অফিস, ওটার কর্ণধার যে মাহবুবা হক, উনি হচ্ছে এই ব্যাপারে একটু পায়োনিয়ার ছিলেন। তো ওই অফিসে থেকে আমাদের প্রথম 21শে টিভির প্রথম টিভি স্টুডিও হলো প্রাইভেট, ওটার কাজটা ওই অফিস থেকে আমার হাত দিয়ে হয়েছে। আপনারা করেছিলেন? জি, আমরা করেছিলাম, প্রজেক্ট আর্কিটেক্ট ছিলাম। তারপরে 3-4 বছর পরে আমি যেহেতু আমার ততদিনে আমাদের আর্টিফেক্টস যে নিজস্ব ফার্ম, ওটা কাজ শুরু করা হয়েছে, ওটা কাজ একটু চাপ বাড়ছিল, তখন আমি ছেড়ে দিই, জবটা ছেড়ে দিই, দিয়ে সম্পূর্ণ আর্টিফেক্টসের কাজেই এটা মনে হয় আপনার স্বামী স্ত্রী দুইজন মিলে গড়ে তুলেছিলেন। জি, এবং আপনারা দুজনেই কিন্তু স্থপতি, বিষয়টি আসলে কিভাবে হলো? এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। পজিটিভটাই ফোকাস করাই বোধহয় ভালো হবে। হ্যাঁ, দুজন মিলে কাজ করার সুবিধা আছে যে কাজের আসলে কোনো আওয়ার নেই, বাসার সাথে আমাদের অফিস। তো যখন যেমন সুবিধা, যে পার্টনারশিপ যেহেতু যাচ্ছে, আজকে আমি পারছি না তুমি করো, তুমি পারছো না আমি করি, মানে এটা অ্যাডজাস্ট করে নিয়ে করা যায়, এটা একটা সুবিধা আছে। আপনাদের দুজনের কি স্বপ্ন ছিল যে এমন একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করবেন? অবশ্যই, প্রতিটা আর্কিটেক্টেরই থাকে যে নিজস্ব ফার্ম করবে। হ্যাঁ, নিজস্ব ফার্ম হবে এবং আমার নিজের কিছু কাজ হবে, এটা স্বপ্ন সবারই থাকে। তার মানে এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার আগে কিন্তু আপনি জাস্ট একটা হয়তোবা জব করেছেন? জি। আচ্ছা আচ্ছা। নিজের কিছু কাজ হবে বলছিলেন, এ পর্যায়ে আপনার করা কাজগুলো সম্পর্কে একটু শুনতে চাই। আচ্ছা, আমাদের কাজগুলোর মধ্যে একটা কাজের কথা বলতে পারি। ওটা ছিল হচ্ছে একটা নিটিং ফ্যাক্টরির কম্পাউন্ডের ভেতরেই ওনাদের একটা প্রাইভেট ভ্যাকেশন হাউস বলতে পারেন, বা ছোটোখাটো 6-7টা রুমের একটা রিসোর্ট, প্রাইভেট রিসোর্ট মতো ছিল। তো ওটাতে ওনারা বিভিন্ন বায়ার আসলে, ওনাদের গেস্ট আসলে তারা থাকতেন, তাদেরকে এন্টারটেইন করতেন, বা ওনারাও নিজেরা, এটা যেহেতু শহরের থেকে অদূরেই, একটু দূরে, একটু গ্রামীণ পরিবেশে, ওনারাও পরিবার পরিজনদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে যেতেন, থাকতেন রিল্যাক্স করার জন্য। তো ওইটার যেটা একটা রিকোয়ারমেন্ট ছিল যে যেহেতু ফ্যাক্টরির সাথে কম্পাউন্ডটা, ফ্যাক্টরির থেকে একটু সেগ্রিগেট করা, মানে ফ্যাক্টরির ভিতরে থেকেও যেন আই ডোন্ট ফিল যে আমি এরকম একটা পরিবেশে আছি। তো ওটাকে একটু আইসোলেট করে নিয়ে একটা স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ, হ্যাঁ, পরিবেশ, এবং সেটা বাইরে থেকে আপনি বুঝবেন না জিনিসটা কেমন ভাবে করেছিলাম আমরা, যে আপনি একটা ন্যারো এন্ট্রান্সের ভিতরে গিয়ে কিছুটা আগে যাওয়ার পরে দেখবেন যে পুরোটা খুলে গেছে, একটা পিছনের বাগান, পুকুর, এরকম একটা আরেকটা ওয়ার্ল্ড ভিতরে আছে, যেটা বাইরে থেকে বোঝা যায় না। এবং আশেপাশের গ্রামীণ পরিবেশের সাথে মিলিয়ে আমরা নিচু সাদামাটা একটা আর্কিটেকচার করার চেষ্টা করেছিলাম আর কি। তো তার সাথে সাথে তো আমরা যেটা সবসময় করি, যে আলো বাতাস এগুলোর দিকে খেয়াল রেখে প্ল্যানিংটা করা, ওই জিনিসটা করার চেষ্টা করেছি। লোকেশনটা কোথায় ম্যাডাম এটা? এটা হচ্ছে গাজীপুরে। গাজীপুরে, আচ্ছা আচ্ছা। এটা তো এক ধরনের রেস্ট হাউসের মতো বোধহয় কিছুটা, হ্যাঁ। এবং আর্টিফ্যাক্ট থেকে এটাই আপনাদের প্রথম কাজ? প্রথম না, এটা 2005
2005-এ করা। আচ্ছা। তার আগে তো আরো 4-5 বছর আমরা আরো অন্যান্য ইন্টেরিয়র কাজ করেছি। আরো প্রথম building এর কাজ করেছি। কেমন ছিল? একেবারে প্রথম কাজের কথা যদি শুনি। একদম প্রথম কাজটা কিন্তু তখনও আমাদের আসলে মজার একটা এক্সপিরিয়েন্স আছে, যে আর্টিফেক্টস হওয়ার আগে কিন্তু আমরা প্রথম কাজ করে ফেলেছি। তো তখন ওটা একটা ইন্টেরিয়র ডিজাইনের কাজ ছিল, তো একটা শোরুমের ইন্টেরিয়র ছিল, তো ওইটা দিয়ে আমাদের হাতে খড়ি আর কি। পরে আর্টিফেক্টসের কাজ হয়েছে। আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইন এবং আর্কিটেকচার দুইটা কাছাকাছি হলেও একটু কিন্তু ভিন্নতা রয়েছে অবশ্যই। দুইটার মধ্যে। সো আপনি আসলে কোনটাতে কমফোর্ট ফিল বেশি করেন, বা আপনার কাছে কোনটাতে নিজেকে বেশি ক্রিয়েটিভ মনে হয়? দুটোতেই দুরকম মজা আছে আসলে। যেমন একটা আর্কিটেকচারার এটা তো একটা বড় স্কেলে ব্যাপার, ওটার মধ্যে একটা অন্যরকম অর্জনের সুযোগ আছে, যে একটা আরো বেশি ইম্প্যাক্টফুল একটা কিছু করা। ইন্টেরিয়র তো একটা ছোট পরিসরে তো আর্কিটেকচার করতে গেলে একটা অ্যাচিভমেন্ট, অর্জনটার অনুভূতিটা একটু বেশি। বাট দুটোতেই দুরকম মজা আছে, দুটোতেই দুরকম মজা আছে। যেমনটি আপনি বলছেন যে গার্মেন্টস প্রতিষ্ঠানের একটা রেস্ট হাউসে আপনার বেশ উল্লেখ করার মতো একটা কাজ ছিল, কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের যে পরিবেশগত পরিবর্তনগুলো দরকার, যারা মালিক পক্ষ রয়েছে তারা আসলে কতটা সচেতন, বা কি ধরনের পরিবর্তন এসেছে? আমরা অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান দেখি, হ্যাঁ, যারা একেবারে টপ লিস্টে চলে এসেছে পরিবেশ বান্ধব একটা প্রতিষ্ঠান তৈরি করার এখন তো ক্ষেত্রে। নিশ্চয়ই অ্যাওয়ারনেস অনেক বাড়ছে। হ্যাঁ, এখন সবাই চিন্তা করে। আর আমাদের যেটা আছে, আমাদের মানে টেকসই আর্কিটেকচার করার জন্য অনেক সময় আজকাল অনেক রকম উৎসাহব্যঞ্জক অনেক অ্যাওয়ার্ড যেটা দেওয়া হচ্ছে এখন আজকাল আর্কিটেকচার, এসব টেকসইয়ের দিক থেকে চিন্তা করেই দেওয়া হয়। তো মালিকরা উৎসাহ পাচ্ছে যে আমার ফ্যাক্টরি যদি একটা অ্যাওয়ার্ড পায় বা একটা সার্টিফিকেশন পায়, তার জন্য একটা পজিটিভ ব্যাপার, তাদের মধ্যে একটা গর্বের ব্যাপার কাজ করে। তো এটা একটা পজিটিভিটি বলা হ্যাঁ, যায়। হ্যাঁ, অবশ্যই। আপনার অন্যান্য কাজগুলো সম্পর্কে, যেহেতু আমরা শেষ আরেকটা পর্যায়ে কাজ এসেছি, একটু এখন শুনতে চাই। বর্তমানে করছি, সেটা একটা স্কুলের কাজ। স্কুলের কাজ ওখানে একদম ছোট ক্লাস থেকে একদম 10-12 10-11 পর্যন্ত ওখানে স্কুলের বাচ্চারা পড়বে। তো ওটাতেও আমরা চেষ্টা করেছি যে আলো বাতাসের ম্যাক্সিমাম ইউজটা করতে, যাতে এসি বা আর্টিফিশিয়াল লাইট আমাদের কম লাগে। তার সাথে আমাদের স্কুল হচ্ছে একটা স্পেশাল জায়গা, তাই না, একটা বিশেষ জায়গা যেখানে আমাদের সারা জীবনের বিভিন্ন স্মৃতি, হ্যাঁ, অনুপ্রেরণার জায়গা, স্মৃতির জায়গা, শেখার জায়গা। তো সেখানে একটা বাচ্চা এত বছর প্রতিদিন যাবে, সময় কাটাবে, আমরা চেষ্টা করেছি তাদেরকে নানান ধরনের স্পেস তৈরি করে দিতে। তার জন্য একটা খেলার মাঠ আছে, বাস্কেটবল কোর্ট আছে, ছাদে বাগান, ছাদে বসে গল্প করছে, ছোট্ট একটা প্লেগ্রাউন্ডে, সেখানে বিভিন্ন ভ্যারাইটি অফ স্পেস দিয়ে আমরা তাদেরকে বিভিন্ন স্মৃতি গড়ার যেমনটা আসলে আপনি পেয়ে এসেছিলেন। হ্যাঁ, অবশ্যই। এখন তো বাচ্চারা পায় না, খুব খারাপ লাগে আসলে। ম্যাডাম, আর কি কি কাজ আছে আপনার মানে করা বা সামনে করবেন? এখন আর একটা কাজ চলছে, সেটা একটা বাসার ইন্টেরিয়র ডিজাইন। এটা একটা প্রবাসী ফ্যামিলির জন্য, তাদের পৈতৃক সূত্রে পাওয়া অ্যাপার্টমেন্টে তারা মাঝে মাঝে আসবে, লম্বা সময় থাকবে, এরকম। তো তারা তাদের যেটা চাওয়া ছিল যে তারা যে দেশেই আছে, হ্যাঁ, একটা হোটেলের রুমের মতো ইন্টেরিয়র চাননি তারা। তারা চেয়েছেন যে আমি যে দেশে আছি, দেশের ভাবটা যেন থাকে। তো আমাদের দেশের এবং 80s-90s-এর যে নস্টালজিক ব্যাপারগুলো, মোজাইকের ফ্লোর বা এই জিনিসগুলো একটু আমরা ওটাতে আনার চেষ্টা করেছি, যাতে ওই দেশীয় ভাবটা, দেশের প্রতি যে ভালোবাসাটা, ওটা যেন ওখান থেকে ওনারা ফিল করতে পারে। চমৎকার। এবং আপনার একাধিক প্রকল্প কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। জি, এই সম্পর্কে একটু শুনি, কেমন লেগেছিল আসলে? অবশ্যই অবশ্যই, এটা তো একটা বড় পাওয়া। এবং আর্কিটেক্টদের সবসময় চেষ্টা থাকে, এবং যেটা বললাম আমাদের জন্য কঠিন হচ্ছে যে একটা ভালো প্রজেক্ট হতে গেলে কিন্তু শুধু ভালো আর্কিটেক্ট হলে হয় না, অনেক কিছু লাগে। হ্যাঁ, তো এটা যারা পেয়ে যায় তারা সত্যিই ভাগ্যবান। তো আমরা সবাই সবসময়, আর্কিটেক্টরা সবসময় আমাদের সারা জীবনে চেষ্টা করতে থাকে যে একটা ভালো প্রজেক্ট, একটা ভালো ক্লায়েন্টের সাথে একটা ভালো প্রজেক্ট করবো, আমার একটা কাজ সমাজকে বা পরিবেশকে একটা পজিটিভ কিছু দেবে, সমাদৃত হবে। অবশ্যই। আপনার শিক্ষকতা জীবন নিয়ে যদি আসি, জি, কোথায় পড়াচ্ছেন আপনি এখন? শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে আমি স্থাপত্য বিভাগে আছি। তার সাথে সাথে আমাদের ইউনিভার্সিটিতে ইন্টেরিয়র ডিজাইনেরও অনার্সের সুযোগ আছে, যেটা আসলে ঢাকা, বাংলাদেশে আর কোনো ইউনিভার্সিটিতে নাই। সব জায়গায় ডিপ্লোমা বা বিভিন্ন শর্ট কোর্সের ব্যবস্থা আছে, বাট অনার্স শুধু আমাদের এখানে আছে। তো আমি ওখানেও ক্লাস নেই।
কেমন লাগছে শিক্ষকতা জীবন? অবশ্যই, ওই যে বললাম ছোটবেলা থেকে একটু মাস্টার নিয়ে ব্যাপারটা বোধহয় ছিল, আচ্ছা। ছোট ভাই বোনদেরকেও পড়াতাম, তো অবশ্যই ভালো লাগে। এই বলতে গেলে আসলে নিজেকে ভাগ্যবানই মনে হয়। একদিকে হচ্ছে একটা সৃষ্টিশীল কাজের সাথে আছি, যেটা দিয়ে আমি সমাজ বা পৃথিবীকে কোনোভাবে উপকৃত করতে পারবো। তার সাথে সাথে আবার শিক্ষকতার মাধ্যমে বিভিন্ন স্টুডেন্টদেরকে আমি কতটুকু দিতে পারছি জানি না, Architect হ্যাঁ, করতে নতুন পারছেন। আর্কিটেক্টকে শেখানোর সুযোগ সৃজনশীলতা পাচ্ছি, বের করিয়ে আনতে তাদেরকে পারছেন। অনুপ্রেরণা দেওয়ার সুযোগ পাচ্ছি। এটা আসলে বিরাট ভাগ্যবান এবং ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে আর্কিটেকচারে পড়াশোনা করেছেন, এখন আর্কিটেকচারে পড়াচ্ছেন। জি, এটা কিন্তু দারুণ একটা অনুভূতি। অবশ্যই। বা তরুণ অনেক প্রতিদিনই বিভিন্ন তরুণ ফেস দেখেন, প্রতিটা সেমিস্টারে অনেক তরুণদেরকে দেখেন, তাদের মধ্যে কি ধরনের আসলে প্রতিভা বা সম্ভাবনা খুঁজে পান? বা আগ্রহ জায়গাটা যদি বলি। অবশ্যই এখানে খুব ভালো লাগে যখন কিছু কিছু স্টুডেন্ট যখন তারা পাশ করে গিয়ে ভালো করে বা তারা কৃতজ্ঞতা প্রকাশ করে যে আপনার কাছ থেকে এই অনুপ্রেরণাটা পেয়েছি, তাই আমি এই কাজটা করতে পারছি। এটা আসলে পাওয়াটা অন্যরকম পাওয়া। তো তাদেরকে প্রফেশনাল ফিল্ডের জন্য প্রপারলি তৈরি করা এবং তারা যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে, সেই এটা অবশ্যই থাকে, ডেডিকেশনটা থাকে, সেই ইচ্ছাটা সবসময় কাজ করে যে তারা যেন আমার হাত দিয়ে বের হয়ে সে যেন ভালো কিছু করতে পারে। আপনি একাধারে স্থপতি, একাধারে শিক্ষক, কোন পেশাটি সবচেয়ে বেশি ভালো লাগে? বলা মুশকিল, বলা মুশকিল, দুটোই ভালো লাগে, দুটার পাওয়া দুরকম আসলে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজেকে আসলে এই দুইটা পেশাকে, যেহেতু আপনি দুইটার মধ্যেই আছেন, প্ল্যানিংটা আসলে কিভাবে করছেন বা কি রয়েছে সামনে? সামনে আছে কি জানি না, এখন তো একটু সংসারের, মেয়েদের যেটা থাকে সংসারে অনেক দায়িত্ব, অনেক ইনভলভমেন্ট থাকে, সেটা এখন যেহেতু একটু কমে এসছে, এখন মনে হয় যে যা যা করার ইচ্ছা ছিল জীবনে সেগুলো, যেমন যে গিটার আবার শিখি মনে হয়, এখন ফাঁক পেলে ছবি আঁকতে ইচ্ছা করে। আর তার সাথে সাথে মনে হয় যে সমাজ বা দেশের জন্য যদি নিজের জায়গা থেকে কিছু কিছু করা যায়, হ্যাঁ, ওই ধরনের কাজ করার সুযোগ খুঁজতে থাকি যখন করা যায়, এবং আর্কিটেক্ট হিসেবে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি সেটার ইচ্ছা করে। এবং আমাদের বিভিন্ন ফিল্ডে অনেক গবেষণার সুযোগ আছে আমাদের দেশ ভিত্তিক স্থাপত্য রিলেটেড। যেমন ধরেন আমাদের দেশে ইন্টেরিয়র ডিজাইনের সাবজেক্টে পড়াচ্ছি, সেটা করতে গিয়ে দেখি যে আসলে আমাদের কিন্তু এখন আর্কিটেকচার কিন্তু যতটা না হয় তার থেকে অনেক বেশি কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের কাজ হচ্ছে, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রেই যে কেউ করছে, তাদের হয়তো ওভাবে কোয়ালিফাইড না, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো এটারও কিন্তু পরিবেশ বান্ধব হওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, ইন্টেরিয়র থেকে কিন্তু অনেক নেগেটিভ ধরনের ইফেক্ট, যেমন এসির ইউজ, তারপরে বিভিন্ন কি মেটেরিয়াল আমি ইউজ করছি সেটার দিক থেকেও কিন্তু পরিবেশ বান্ধব বা টেকসই হওয়ার ব্যাপার আছে। তারপরে আমাদের ইদানিং কালে ফায়ার হ্যাজার্ডটা একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে ঢাকা শহরে, তার কিন্তু একটা বড় অংশ অবদান রাখে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনে ইউজ করা মেটেরিয়ালগুলো। তো আমাদের দেশ ভিত্তিক কাজ হচ্ছে এখন, অনেক হচ্ছে আমাদের দেশে অনেক লোকাল অনেক মেটেরিয়াল প্রডিউস হচ্ছে, বাট একটু রিসার্চ দরকার ইন্ডাস্ট্রির সাথে। আমাদের এই এডুকেশন সেক্টরের কোলাবোরেশনে যেটা বাইরে হয়, এই ধরনের রিসার্চ দরকার। আমাদের দেশীয় জিনিসপত্র দিয়ে হয়তো আরও মেটেরিয়াল হতে পারে, সেটা আরও টেকসই হতে পারে আমাদের দেশের জন্য, বা ফায়ারের দিক থেকে চিন্তা করে আমাদের এখানে কি করা উচিত, এই ব্যাপারে আসলে গবেষণার দরকার আছে। তো সম্ভব হলে এসব দিকেও কাজ করতে চাই। চমৎকার। পরিবারের প্রসঙ্গে যদি একটু আসতে চাই, একদিকে ঘর সামলাচ্ছেন, আরেকদিকে পেশা জীবন সামলাচ্ছেন, কেমন সাপোর্ট পাচ্ছেন? সাপোর্ট পাচ্ছি আমার হাজব্যান্ডের কাছ থেকে, তো অবশ্যই খুব সাপোর্ট পাই, সে খুবই সাপোর্টিভ। আমার বাবা মা শ্বশুর সবাই খুব সাপোর্টিভ। তো আমার বাচ্চারাও এখন বড় হয়েছে, তারাও এখন আপনার সন্তানদের সম্পর্কে একটু শুনতে চাই, কতজন? বড় মেয়ে হচ্ছে বড়, ও ইউনিভার্সিটিতে পড়ছে, ও আমার মতো এনভায়রনমেন্টাল সায়েন্সেই ভর্তি হয়েছে, আর ছেলে গ্রেড 9-এ উঠলো। আচ্ছা, তার মানে কি আপনাদের, যেটা আমি দেখলাম, আপনি আপনার মায়ের ফুট স্টেপটা নিয়েছেন, আপনার মেয়ে এখন আপনারটা নিচ্ছে, কেমন লাগে আসলে এই অনুভূতিটা? অবশ্যই ভালো লাগে। এখন আসলে বলতে গেলে কি, আমার মেয়ে বলছিল একদিন যে একটু ফ্রাস্ট্রেটিং লাগে, মানে এনভায়রনমেন্টাল সায়েন্স এই ধরনের সাবজেক্টগুলো যখন আপনি পড়বেন, তখন এত কিছু জানবেন এগুলো সম্পর্কে, এবং চারিদিকে যখন দেখবেন তখন একটা সার্টেন লেভেল অফ ফ্রাস্ট্রেশন হয় যে আমি তো আসলে কিছু চেঞ্জ করতে পারছি না, আমি তো কিছু পরিবর্তন করতে, আমার একার হাতে কি হবে। তো তারপরে আসলে আমাদের হাল ছেড়ে দেওয়া
উচিত না। করবো এটা না। আসলে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা মাঠে না নামি তাহলে আসলে কিছু পরিবর্তন হবে না। খুবই অসংখ্য ভালো ধন্যবাদ। লাগলো ম্যাডাম, এতক্ষণ আপনার সম্পর্কে গল্প করলাম, জানলাম আপনার জীবন সম্পর্কে, এবং বাংলাদেশের স্থাপত্য বিষয় নিয়ে অনেক কিছু আসলে জানা হয়েছে, এবং আশা করি আপনার হাত ধরে আপনার যে স্বপ্নগুলো সেগুলো বাস্তবায়ন হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমি আবারও বলছি, আমার প্রিয় অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর আপনারা যে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের ছোটখাটো বড় সব সাইজের অর্জনকেই আপনারা উৎসাহিত করে আসছেন, এই জন্য আপনাদেরকে আমি শুভকামনা জানাই। অনেক ভালো থাকবেন।